আরও একটি বার যেন ব্রাজিল মার খেল আর্জেন্টিনার কাছে। আরও একটি ব্যালন ডি'অর চলে এসেছে। এতদিন রাফিনহা ছিলেন সবার উপরে, মুখোমুখি লড়াইয়ে তাকে বিদায় করে এখন ব্যালন ডি'অর জয়ের জন্য সবচেয়ে ফেভারিট যে আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ। একটি মাত্র সিদ্ধান্ত, একটি মাত্র ম্যাচ বদলে দিয়েছে এই মৌসুমের ব্যালন ডি'অর সিনারিও। লাউতারো মার্টিনেজ ছিলেন ইনজুর্ড, বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগ খেলতে পারলেন না ঠিক মতো, তবে দ্বিতীয় লেগে ফিরে এসে ঠিকই দলকে জিতিয়ে দিলেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেন, আমি যখন বার্সার বিপক্ষে ইনজুরিতে পড়ি তখন আমি দুদিন কেঁদেছিলাম, তবে আমি নিজেকে বলেছি আমাকে মাঠে নামতেই হবে। আমি আজ ব্যান্ডেজ পেঁচিয়ে মাঠে নেমেছি। আমার কাছে ফুটবল এমনই। মাত্র এক ম্যাচে এমন ডেডিকেশন দেখিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি এখন ইন্টার মিলানের মধ্যমণি। ইনজুরি নিয়ে প্রথম একাদশে মাঠে ছিলেন। দলের হয়ে প্রথম গোল আসে তার পায়ে, আর দ্বিতীয় গোল যে করে পেনাল্টি হতে, সেই পেনাল্টি জয় করেন তিনি। পুরো ম্যাচ খেলতে পারেনি, ৭১ মিনিট মাঠে ছিলেন। দলের সবচেয়ে বড় যোদ্ধা হয়ে লড়েছেন। তার থেকে অনুপ্রাণিত হয় দল, বাকিটা তো মাঠে দেখা যায়। নাটকীয়তায় ভরা ম্যাচে ইন্টার মিলান জয় পায় ৪-৩ গোলে। এই এক জয় শুধু তাদেরকে ফাইনালে নিয়ে যায়নি, লাউতারো মার্টিনেজকে এখন করেছে ব্যালন ডি'অরের ১ নম্বর প্রতিযোগী। এতদিন পর্যন্ত তাকে নিয়ে তেমন একটা আলোচনা হয়নি, তবে এই মৌসুমে ইন্টার মিলানকে যে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় কারিগর তিনি, সেটা প্রমাণ হয়ে গেল আবার। ইনজুরিকে একেবারে তোয়াক্কা করেনি, যা শেষ পর্যন্ত পার্থক্যই গড়ে দিয়েছে। যতটুকু সময় মাঠে ছিলেন দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, যার ফলাফল হিসেবে দলকে জয় এনে দেন তিনি। ২৭ বছর বয়সী স্ট্রাইকার এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১৩ ম্যাচে ৯ গোল। রাফিনহার বার্সেলোনাকে বিদায় করে দিয়ে তাকে টপকে গিয়ে এখন ব্যালন ডি'অর জেতার ১ নম্বর প্রতিযোগী হয়ে গেছেন তিনি। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ, অন্যদিকে আছে ইতালিয়ান সেরিয়ে। এই দুই শিরোপা যদি ঘরে তুলতে পারে তার ক্লাব, তবে তাকে ব্যালন ডি'অর জয় করা হতে আটকাতে পারবে না কেউই। আগামী জুন ও জুলাই মাসে আছে ক্লাব বিশ্বকাপ। যেভাবে ছন্দ ধরে রেখে পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে তারা, তাতে করে ৩টি শিরোপার জন্য যদি লড়াই করে লাউতারোরা, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এই একটি ম্যাচ তাকে এনে দিয়েছে ১ নম্বর পজিশন। এদিকে ২ নম্বরে নেমে গেছেন রাফিনহা। যদিও ইউরোপের বেশ কিছু গণমাধ্যমের দাবি তার চেয়ে বেশি এগিয়ে আছেন লামিন ইয়ামাল। রাফিনহার সম্ভাবনা একেবারেই শেষ, তবে ইয়ামালের সম্ভাবনা শেষ হয়নি, যেহেতু এখনও তাদের নেশনস লিগের খেলা আছে, যেখানে সেমিতে আছে তারা। যদি এই ট্রফি জিতে নিতে পারে স্পেন, তবে এখনও সম্ভাবনা থাকবে তার। এদিকে আরেকজন খেলোয়াড়কে নিয়ে না বললেই নয়, তিনি উসমান ডেম্বেলে। পিএসজি হচ্ছে এই মৌসুমে একমাত্র দল যারা স্বপ্ন বুনছে ট্রেবল জয় করার, সেখানে সবচেয়ে বড় কারিগর তিনি। যদি পিএসজি জিতে নিতে পারে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি, তবে তিনি হবেন ২০২৫ সালের ব্যালন ডি'অর উইনার। আগের দিন সকালবেলাও অনিশ্চিত ছিল লাউতারো মার্টিনেজের মাঠে নামা। তার ইনজুরির অবস্থা এতটাই খারাপ ছিল যে স্কোয়াডেই থাকার কথা ছিল না তার। তবে দলের ক্যাপ্টেন যে গো ধরে রইলেন, আমাকে খেলতে হবে, দলকে জেতানো লাগবে, নিয়ে যেতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। কেউ রাজি নয় তাকে নিয়ে ঝুঁকি নিতে। তবে লাউতারো যে একেবারেই ভিন্ন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেনই। তার জেদের কাছে হার মানলেন কোচ, ঠিক আছে, তবে হোক পরীক্ষা, যদি টিকে যাও তবে স্কোয়াডে থাকবে। ইনজুরির পরীক্ষায় শুধু উতরেই গেলেন না, শুরুর একাদশেই বার্সেলোনার বিপক্ষে মাঠে নামলেন লাউতারো মার্টিনেজ। প্রথম লেগে বার্সার মাঠে ৩-৩ গোলে ড্র করে আসার পর দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে প্রথম জাদুকরী মুহূর্তে তৈরি হয় ইন্টার ন্যাজিওনালের ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজের হাত ধরেই। তিনি এগিয়ে দিয়েছিলেন দলকে, অথচ ইনজুরির জন্য তার স্কোয়াডে থাকার কথা ছিল না। এমন এক অধিনায়ক পাওয়া যে কোনো দলের জন্যই গর্বের ব্যাপার, যিনি সব ঝুঁকি নিয়েই মাঠে নামেন। দলকেও এগিয়ে দেন ম্যাচের ২১ মিনিটের সময়। তাকে বল বাড়িয়ে দেন ডমফ্রিজ। যেই দলে একজন এমন ত্যাগী নেতা থাকে, সেই দলের আর কি বা লাগে। প্রথমার্ধের অতিরিক্ত সময় ব্যবধান হয় দ্বিগুণ। চাইলে পেনাল্টি তিনি নিজে নিতে পারতেন, তবে পেনাল্টি নেন কালহানগলু। এতে করে বিরতির আগে ২-০তে এগিয়ে যাওয়া ইন্টার মিলান এগ্রিগেটে এগিয়ে যায় ৫-৩ গোলে। তবে প্রথম লেগের মতো যেন ২-০ গোলে পিছিয়ে পড়ার পর যেমনি ঘুরে দাঁড়ায়, দ্বিতীয় লেগে এসেও সেটারই প্রত্যাবর্তন করে দেখায় কাতালান ক্লাবটি। যা শুরু করেন এরিক গার্সিয়া। ৫৪ মিনিটের সময় জেরার্ডো মার্টিনের পাস হতে ব্যবধান কমান তিনি। ৬ মিনিট পর আবারও জেরার্ডো মার্টিনের অ্যাসিস্ট। এবার তিনি উড়িয়ে দেন বল, সেখানে হেডে ম্যাচের সমতায় আনেন দানি অলমো। তাতেই যেন জমে ওঠে লড়াই। এদিকে বার্সা যেন দেখতে শুরু করে কামব্যাকের স্বপ্ন। কে জানে, হয়তো হয়ে যেতেও পারত। ৮ মিনিট পর লামিন ইয়ামালকে ফাউল করলে পেনাল্টির জন্য বাঁশি বাজান রেফারি। পরে দেখা যায় তিনি বক্সের মাঝেই ছিলেন না। এতে করে পেনাল্টি হয়ে যায় ফ্রি কিক। ম্যাচের টুইস্ট যেন তখনও বাকি ছিল বেশ। খেলা তখন শেষ দিকে গড়াচ্ছে, মনে হচ্ছিল অতিরিক্ত সময় গড়াবে। তবে সেই মুহূর্তেই সবাইকে চমকে দেন রাফিনহা। গোল করে কাতালান ক্লাবকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে।
এগ্রিগেটে তখন ৬-৫ গোলে এগিয়ে বার্সা। ফাইনালে যাওয়ার নিঃশ্বাস দূরত্বে তারা, তবে নাটক যে আরও বাকি সেটা কে ভেবেছিল। অতিরিক্ত সময়ের ৩য় মিনিটে ডমফ্রিজের অ্যাসিস্টে গোল করে ম্যাচের সমতায় ফিরিয়ে আনেন ফ্রান্সিসকো আকেরবি। এই গোলে শুধু ড্র হয়নি, ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়। এরপর আর কিছু করতে পারেনি বার্সা। অতিরিক্ত সময়ে গিয়ে আরও এক গোল করে ইন্টার মিলান। গোল করেন ডেভিড ফ্রাতেসি। ব্যাস এই গোল নিয়ে যান ইন্টারকে ফাইনালে। ২ লেগ মিলিয়ে ব্যবধান যে ৭-৬। আর এতে করে এক মৌসুম পর আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে ইন্টার মিলান। এবার হয়তো শিরোপা জয়ের জন্যই চেষ্টা করবে তারা। জিতলেই তো ব্যালন ডি'অর পাবেন লাউতারো মার্টিনেজ। ক্রিকেটে যতটা অর্থ নিয়ে আলোচনা হয়, ফুটবলে তেমন নয়। সবচেয়ে জনপ্রিয় এই খেলা যেন উপভোগ করতেই পছন্দ করে সবাই। তবে এই খেলায় যে পরিমাণ অর্থ ওড়ে সেটা অনেকের ধারণার বাইরে। হয়তো মনে হতেই পারে সবচেয়ে বেশি প্রাইজ মানি দেওয়া হয় বিশ্বকাপে, এর চেয়ে দামি টুর্নামেন্ট আর কী বা হতে পারে। যদিও এই ধারণা একেবারেই ভুল, কারণ বিশ্বকাপের চেয়েও বেশি অর্থ খরচ করা টুর্নামেন্ট আছে অনেকগুলো। যদিও বছরের বেশিরভাগ সময় হওয়ার কারণে তাদের খরচের পরিমাণ বেশি। তবে যদি শুধু প্রাইজ মানির ব্যাপার মাথায় আনা হয়, সেখানেও আছে অনেক কিছু। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন টুর্নামেন্ট জিতলে কত অর্থ দেওয়া হয় এবং একটি দল কত অর্থ আয় করতে পারে বড় বড় টুর্নামেন্ট হতে। সবার আগে শুরু করা যাক বিশ্বকাপ দিয়েই। কাতার বিশ্বকাপে খরচ হয় মোট ৪৪০ মিলিয়ন ইউরো। এটা ছিল বিশ্বকাপের প্রাইজ মানি। এর মাঝে শুধু শিরোপা জয়ের কারণে আর্জেন্টিনায় পায় ৪২ মিলিয়ন ইউরো। এছাড়া গ্রুপ পর্ব হতে প্রতি জয়ের জন্য আলাদা করে অর্থ তো পেয়েছিল তারা। হয়তো অনেকেই ভাবতে পারেন এটাই হয়তো সবচেয়ে দামি প্রাইজ মানি টুর্নামেন্ট। তবে আপনার ধারণা ভুল। ফিফার আরেক টুর্নামেন্ট এবার ভেঙে দিয়েছে সব রেকর্ড। এই বছর ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের মেগা আসর। এখন থেকে যা অনুষ্ঠিত হবে ৩ বছর পর পর। এবারই প্রথম বড় পরিসরে হতে যাচ্ছে টুর্নামেন্টটি। ফিফা ঘোষণা দিয়েছে এবারের প্রাপ্ত অর্থ কিছুই রাখবে না তারা, পুরো লভ্যাংশ ভাগ করবে ক্লাবের সাথে। আর সে কারণে রেকর্ড $1 বিলিয়ন পুরস্কার দেওয়া হবে এই টুর্নামেন্টে, যেখানে $৪৭৫ মিলিয়ন দেওয়া হবে পারফরমেন্সের উপর ভর করে, আর বাকি $৫২৫ মিলিয়ন দেওয়া হবে শুধু অংশগ্রহণের কারণে। প্রতিটি মহাদেশের উপর নির্ভর করে প্রদান করা হবে অর্থ। যেমন ইউরোপের ক্লাবগুলো পাবে ১২ থেকে ৩৮ মিলিয়ন পর্যন্ত নিজেদের অবস্থান অনুযায়ী। সাউথ আমেরিকার দল হলে ১৫ মিলিয়ন, এশিয়া আফ্রিকার দল হলে ৯.৫৫ মিলিয়ন করে দিচ্ছে ফিফা। যারা চ্যাম্পিয়ন হবে শুধু ফাইনালের জন্যই পাবে $৪০ মিলিয়ন। তবে শুরু হতে শেষ পর্যন্ত সব মিলিয়ে তারা আয় করতে পারবে $৮৮ মিলিয়ন। শুধু চ্যাম্পিয়নদের হিসাব বাদ দিয়ে যদি পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি খরচ হয় কিসে সেটা জানতে চাওয়া হয়, তবে সবার উপরে থাকবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এই টুর্নামেন্ট আয়োজনে মোট খরচ হয় $২.৭১ বিলিয়ন, যেখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পায় $২৭ মিলিয়নের চেয়ে কিছু বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলে দেওয়া হয় $৮১ মিলিয়ন। তবে এই টুর্নামেন্ট আয়োজনে মোট খরচ $২.৫ বিলিয়ন পর্যন্ত। চ্যাম্পিয়ন দলকে সর্বোচ্চ $৮২ মিলিয়ন দেয় বুন্দেসলিগা, যাদের মোট খরচ $১.২ বিলিয়ন। মূলত বিভিন্ন খাতে খরচ হয় মোটা অঙ্কের অর্থ, যার কারণে চ্যাম্পিয়ন দলকে দেওয়া অর্থের পরিমাণ দেখে কম বলেই মনে হয়। যদিও অন্যান্য অংশ নেওয়া দলগুলোর পেছনেও মোটা অঙ্কের অর্থ খরচ হয় কমিটির। যদিও আয়ের পরিমাণ কম নয়, এটাও বেশ মোটা অঙ্কের। আর বেশি আয় হয় বলেই তো অর্থ ব্যয় করতে অসুবিধা হয় না আয়োজকদের। ১৯৮৬ সালের বিশ্বকাপ আর্জেন্টিনা জিতেছিল হাত দিয়ে গোল করে। এভাবেই ম্যারাডোনার অর্জনকে ছোট করে দেখে ব্রাজিল সমর্থকরা। তবে চলুন জেনে নেওয়া যাক এমন এক ইতিহাস সম্পর্কে যেখানে ব্রাজিল চেয়েছিল বিশ্বকাপ ঘরের মাঠে রেখে দেওয়ার, তবে ভাগ্য আর সহায় হয়নি তাদের। নিজেদের ফাঁদে ফেঁসে যায় তারা। শুরুতে এটুকু জেনে রাখা ভালো, এখনো পর্যন্ত ২২টি বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হয়েছে, শুধু একবার ফাইনাল হয়নি। আর সেটাই ছিল ব্রাজিলের প্ল্যানের অংশ। যদিও শেষ পর্যন্ত হেরে বসে তারা। তবে চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস সম্পর্কে। সময়টা ১৯৫০ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেবারই প্রথম আয়োজিত হয় বিশ্বকাপের আসর। ১৬ দল নিয়ে বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা থাকলেও আর্থিক সংকট ও অন্যান্য কারণ দেখিয়ে সরে যায় ভারত, স্কটল্যান্ড ও তুর্কি। এদিকে জার্মানি ও ব্রাজিল বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহ দেখালেও আগের দুটি বিশ্বকাপ ইউরোপে হওয়ায় সেবার আয়োজন চলে যায় ব্রাজিলের কাছে।
বিশ্বকাপকে সামনে রেখে তারা তৈরি করে মারাকানা স্টেডিয়াম, যেটা প্রতিপক্ষের জন্য ছিল এক মরণ ফাঁদ। কেন এই কথা বলা হলো সেটা আস্তে আস্তে জানতে পারবেন। বিশ্বকাপে ব্রাজিল ছিল গ্রুপ 1-এ। প্রথম ম্যাচে মারাকানায় মেক্সিকোকে 4-0 গোলে হারিয়ে দিলেও পরের ম্যাচে সুইজারল্যান্ডের সাথে এস্তাদিও দো পেসকাম্বুতে ড্র করে 2-2 গোলে। এই ম্যাচ ড্র করে ব্রাজিল সিদ্ধান্ত নেয় নিজেদের পরবর্তী সব ম্যাচ মারাকানাতে হবে, কারণ সেখানে প্রতি ম্যাচে প্রায় 1.5 লাখ দর্শক উপস্থিত থাকবে, আর সেখানে এত মানুষের সামনে প্রতিপক্ষের মাঝে কাজ করবে ভয়, যা সাহায্য করবে তাদেরকে জয় পেতে। গ্রুপ পর্বে শেষ ম্যাচেও মারাকানায় জয় নিয়ে গ্রুপের শীর্ষে থেকে ব্রাজিল চলে যায় ফাইনাল রাউন্ডে। সাধারণত নকআউটের খেলা থাকলেও সেখানে ছিল সরাসরি ফাইনাল রাউন্ড। 4 দলের লড়াইয়ে যাদের অর্জন হবে সবচেয়ে বেশি পয়েন্ট, তারাই হবে চ্যাম্পিয়ন। এক ম্যাচ হেরে যাওয়ার রিস্ক থাকতে পারে, কিন্তু 3 ম্যাচ হলে শিরোপা জয়ের সুযোগ বেশি, আর সে কারণেই 4 দলের 3 ম্যাচের ফাইনাল আয়োজন করে তারা, যেন সুবিধা হয় চ্যাম্পিয়ন হতে। পরিকল্পনা অনুযায়ী এগোয় ব্রাজিল। নিজেদের সব ম্যাচ ফেলে মারাকানা স্টেডিয়ামে প্রায় 1,40,000 দর্শকের সামনে সুইডেনকে উড়িয়ে দেয় 7-1 গোলে। পরের ম্যাচে স্পেনের বিপক্ষে 6-1 গোলের জয় ছিল 1,52,000 দর্শকের সামনে। 2 ম্যাচ জিতে ব্রাজিলের পয়েন্ট হয় 4। অন্যদিকে 2 ম্যাচে উরুগুয়ের অর্জন ছিল 3 পয়েন্ট। শেষ ম্যাচে মুখোমুখি হয় এই 2 দল। স্পেন ও সুইডেনের পয়েন্ট কম হওয়ায় তাদের আর সুযোগ ছিল না চ্যাম্পিয়ন হওয়ার, তাই এই ম্যাচ হয়ে যায় অলিখিত ফাইনাল। যদিও সমীকরণ ছিল ব্রাজিলের পক্ষে, হার এড়িয়ে গেলে চ্যাম্পিয়ন তারা, আর জয়ের বিকল্প নেই উরুগুয়ের সামনে। ঘরের মাঠে ফাইনালে আরও বড় মরণ ফাঁদ বানায় ব্রাজিল, যে ম্যাচে ফুটবল ইতিহাসের রেকর্ড 1,70,000-এর উপর দর্শক উপস্থিত ছিল। নিজেদের মাঠে বিশ্বকাপ রেখে দেওয়ার মঞ্চ ছিল প্রস্তুত। 47 মিনিটে ফ্রি আয়াকার গোলে এগিয়েও যায় সেলেসাওরা, তবে এরপর যা হলো সেটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না তারা। স্কিয়াফিনো ও ঘিঘিয়ার গোলে 2-1 গোলে পিছিয়ে যায় এবং আর ফিরতে পারেনি সমতায়। 2-1 গোলে ম্যাচ জিতে 5 পয়েন্ট নিয়ে ব্রাজিলকে টপকে অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন হয়ে যায় উরুগুয়ে। আর এতে করে ইতিহাসে একমাত্র বিশ্বকাপ যেখানে নিজেদের কাছে রেখে দিতে ফাইনাল দেয়নি ব্রাজিল, কিন্তু তবুও জয় হয় ফুটবলের।